গুরুত্বপূর্ণ দাবি ওনারা করেছেন। দাবি দুটো কি? 2014, 18, 24 এই নির্বাচনগুলো যে সমস্ত নির্বাচন কমিশন পরিচালনা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। একদম যথার্থ একটা দাবি। আমি এই দাবির প্রতি শতকরা 100% সমর্থন জানাচ্ছি। এই কারণে জানাচ্ছি যে এরাই হলো নষ্টের মূল। টাকার নতুন নকশায় বাদ করতে পারে শেখ মুজিবের ছবি। মূলত আওয়ামী লীগের বাড়াবাড়ির কারণে সব শেষ। আওয়ামী লীগ এটাকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আর এই নতুন স্বাধীন হওয়া দেশ বাংলাদেশটাকে তার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি মনে করে। আর এখানে হচ্ছে বিপত্তি। ইতিহাসে লেখা হয়ে গেল শেখ হাসিনা তার নেতাকর্মীদের চরমতম বিপদের মুখে ফেলে পালিয়ে গেছেন। পলিটিক্যাল অ্যাক্টিভিটি এবং এখনো যে ধরনের হুমকি তিনি দিচ্ছেন, উনি জাস্ট প্লেন কথা বলছেন, উনি হুমকি দিচ্ছেন, উনি পুলিশকে হুমকি দিচ্ছেন, তিনি অন্যদেরকে হুমকি দিচ্ছেন যে তিনি দেখে নেবেন। তার এই দেশে এসে তাকে বিচার করার কথা ছিল, তাকে বিচার ফেস করার কথা ছিল, তা না করে তিনি পাল্টা হুমকি দিচ্ছেন ভারতে বসে বসে। এটা যদি ঠেকানো না যায়, ভারত সরকার দরকার হয় তার কমিউনিকেশনের যত টুলস আছে সেগুলো বন্ধ করে দিতে হবে। এখন দেখার বিষয় রাষ্ট্রপতির বেলায় কি ঘটে, কোন প্রক্রিয়ায় অপসারণ হতে পারে রাষ্ট্রপতি। আওয়ামী লীগ না, আওয়ামী লীগের যারা দোষর ছিল জাতীয় পার্টির মতো, আরো যারা ফ্যাসিস্টের দোষর ছিল তাদেরকেও একইভাবে নিষিদ্ধ করতে হবে। যদি আমরা নিষিদ্ধ করি, নতুন মোড়কে আসবে, সেটা আরো ভয়াবহ হবে। কাজেই তাদেরকে জিয়াই রাখতে হবে। ওরা যে একটা গণহত্যাকারী দল, দুর্বৃত্তের দল, খুনিদের দল, এটা প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের কাছে তুলে ধরতে হবে। কাজেই তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন হচ্ছে, সেই আইনের ধারা যেটা বলা হচ্ছে যে 10 বছরের মতো নিষিদ্ধ, আমি মনে করি এটাই আনা উচিত। আপনারা তো জানেন না যে আপনার তত্ত্ব একদম আপনার 14 বংশের তত্ত্ব বর্তমানে ভারতের সরকারের কাছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন কোম্পানির কাছে। আপনার যাবতীয় ডেটা বিক্রি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয়। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বিএনপি এবং জামায়াতের জন্য বড় একটি দুঃখের সংবাদ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ভয়াবহ একটি খারাপ সুসংবাদ নিয়ে এবং দুঃসংবাদ নিয়ে এসেছে জাতিসংঘ থেকে এবং যুক্তরাষ্ট্র থেকে। আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে। শেখ হাসিনা, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সকলেই কিন্তু ভালোভাবে ফেসে যাচ্ছে এই নির্বাচন নিয়ে। যে তথ্যটি জানিয়েছে, এই তথ্যটি জানলে আপনাদের কপালেও চোখ উঠে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ডক্টর ইউনূস কি বলতে যাচ্ছে, আমি আর বেশি কথা বাড়াতে যাচ্ছি না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট রাখবো, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে দেখে আসি। না যে আপনার তত্ত্ব একদম আপনার 14 বংশের তত্ত্ব বর্তমানে ভারতের সরকারের কাছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন কোম্পানির কাছে। আপনার যাবতীয় ডেটা বিক্রি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয়। আনবিলিভেবল ঘটনা এবং আটকে ওঠার মতো ঘটনা। ন্যাশনাল সিকিউরিটি কতটা জিওপার্ডাইজ বা বিপদগ্রস্ত হতে পারে তার একটা নমুনা তুলে এনেছে টিম 360 ডিগ্রি বা 360 ডিগ্রি যমুনা টেলিভিশনের এই ডকুমেন্টারিটা। গতকালকে আমি যে কোনো একটা স্কুলিং এর সময় আমার সামনে এই ভিডিওটা পড়ার পরে আমি দেখি এখন পর্যন্ত এটা নিয়ে এভাবে থুলপার সৃষ্টি আপনারা কেন করতেছেন না জানি না, যদিও ভিডিওটা আসছে গতকালকে মাত্র 17 থেকে 20 ঘন্টা হয়েছে। ভয়াবহ তথ্য চুরি করেছেন আপনার সজীব ওয়াজেদ জয়। কোনো বিবেক বিবেচনা, জাতীয় স্বার্থ বিবেচনা না করেই ভারতের হাতে বিক্রি করেছেন বাংলাদেশের মানুষের তথ্য। লেডিস এন্ড জেন্টলম্যান, অর্থাৎ আপনি যারা এখানে আছেন আপনার সবার তথ্য, এনআইডি ডেটা বর্তমানে ভারতের হাতে। আপনি নিশ্চয়ই বিশ্বাস করতে পারেন না, তবে বিশ্বাস না হলে আমি প্রমাণ দিচ্ছি কোন জায়গাতে আপনি বিশ্বাস করতে হবে এবং কেন আপনি বিশ্বাস করবেন। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এখন এটা তথ্য আপনি জানেন টিকটক কেন ইউনাইটেড গভর্নমেন্ট ব্যান করেছে? শুধুমাত্র তাদের মানুষের বা নাগরিকদের তথ্য টিকটকের কাছে যাওয়া মানে তারা মনে করেন চাইনিজ গভর্নমেন্টের কাছে যাওয়া, বিকজ এটা চাইনিজ কোম্পানি বাইরেন্স। দ্যাটস ওয়াই তারা টিকটককে ব্যান করেছেন। যদিও টিকটকের সময় আছে, এই ভিতরে টিকটক আমেরিকান কোম্পানিতে পরিণত হতে হবে, না হলে টিকটককে আমেরিকা থেকে চলে যেতে হবে। যে আপনার দেশের আপনার তথ্য বর্তমানে ভারতের কাছে। এরা কতটা বিবেকহীন, নজিরবিহীন, কতটা দেশদ্রোহী ছিল তারা, আওয়ামী লীগের সরকার, সেটা আজকে আপনি বুঝতে পারবেন। এই তথ্যটা যদি বা এই রিপোর্টটা, ডকুমেন্টারি যদি তারা না আনতো নিয়ে, তাহলে আপনি দেখতেন। ধরুন আমরা গতকালকে আমরা দেখেছি যে ভারতের সাথে যে চুক্তি করেছে বাংলাদেশ আদানির সাথে, সেখানে নো এক্সিট ক্লজ যেটা, ওইটা ক্লোজড। অর্থাৎ বাংলাদেশ ভারতের সাথে চুক্তি করার পরে ওই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে না। যদি বেরিয়ে আসতে চায় তাহলে তাদেরকে $12 বিলিয়ন দিতে হবে। অর্থাৎ নজিরবিহীন দেশদ্রোহী, যে কারণে আজকে বিদ্যুৎ সচিব এবং আপনার বিদ্যুৎ সাবেক জ্বালানি বা এবং বিদ্যুৎ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সম্মত কাইকাউস, যে সেই বাটপার, তাকে তারা গ্রেফতার করেছেন। আমি যমুনা টেলিভিশনের এই ডকুমেন্টারির মূল জায়গাগুলো আপনাকে দেখাবো 30 সেকেন্ড টু 1 মিনিট করে। মনোযোগ দিয়ে দেখবেন।
কিভাবে আপনার তত্ত্ব তারা এবং একটা দেশ কতটা অরক্ষিত ছিল আওয়ামী লীগের সময়, অর্থাৎ তারা এই দেশটাকে ভারতের হাতে কিভাবে তুলে দিয়েছিলেন তার একটা সুস্পষ্ট নমুনা আমি এখন আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমেই বলি, এত লম্বা ডকুমেন্টস দেখানো যাবে না বা ওটা রিভিউ করার সময় নাই, তবে আমি তার মূল অংশগুলো আপনাকে দেখার জন্য আমি শুধু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এখন ক্লিপটা বাজাবো, সেটাতে আপনি দেখবেন ওনারা বলছেন কিভাবে তারা প্রমাণ সহকারে আপনাদের তথ্য জয়, আনিসুল হক, পলক কিভাবে ভারতের হাতে তারা তুলে দিয়েছেন, ভারতের কোম্পানির হাতে তুলে দিয়েছেন তারা সম্পূর্ণ দেখুন আপনি। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই তারেক বরকতুল্লাহর সহায়তায় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতার অপব্যবহারে একটি চক্র আপনার আমার গোপন তথ্য খোলা বাজারে বিক্রি করে দিয়েছে, এমনকি পাচার হয়ে গেছে দেশের বাইরেও। এই যে তথ্যটা, এটা কতটা ভয়ঙ্কর এটা আপনারা হয়তো অনেকে রিয়েলাইজ করতে পারতেছেন না। অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কি বলছেন, যে দেশ বিক্রি নয় মানুষ বিক্রি করে দিয়েছেন তারা, এবং মানুষ বিক্রিটা দেশ বিক্রির চেয়ে আরো ভয়ঙ্কর কাজ তারা করেছেন এই জায়গাতে। আচ্ছা, সো আমার বক্তব্য এই জায়গাতে লেডিস এন্ড জেন্টলম্যান, এই যে আওয়ামী লীগের বক্তব্য আপনারা দেন না অনেকেই, আমরা এটা ছিল ভালো এটা ভালো ছিল না, এই আওয়ামী লীগ থেকে অর্থাৎ এই দুর্বৃত্তদের কাছ থেকে দেশটাকে মুক্ত করেছেন কতটা, মানে আপনারা যে, আমি মনে করি যে এই নতুন শতাব্দীর সবচেয়ে সেরা এবং ভালো কাজ করেছে বাংলাদেশের ছাত্র জনতা থেকে শুরু করে প্রবাসী এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে সবাই মিলে, কারণ এরা কতটা ভয়ঙ্কর ছিল প্রতিটা পদে পদে ক্ষেত্রে ক্ষেত্রে এরা বুঝিয়ে দিয়েছে আপনাদের এই জায়গাতে। সুতরাং আওয়ামী লীগ, এই যে প্রশ্ন উঠছে যে আওয়ামী লীগকে 10 বছরের জন্য ব্যান করা যায় কিনা, দেখুন আওয়ামী লীগ যে কাজ করে গেছে দেশ বিরোধী এবং বাংলাদেশের মানুষ বিরোধী, এটার ভয়ঙ্কর ক্ষতি অপেক্ষা করতেছে আগামীতে আমাদের জন্য। এরা আমাদের কোন ধরনের নিরাপত্তা রাখেনি, বাংলাদেশের মানুষের তথ্য তারা দিয়েছেন, পাসপোর্টের তথ্য তারা দিয়েছেন। আপনি আমাকে বলেন ভারতীয় কোম্পানি কিভাবে বাংলাদেশের নির্বাচন কমিশনের ডেটাবেজে অ্যাক্সেস পায়, এই তথ্যটা আমাকে প্রথমে, এই প্রশ্নের উত্তরটা আপনারা আমাকে দিবেন যে তারা কিভাবে এই অ্যাক্সেসটা নিল এবং কিভাবে তারা পায়, যেখানে এটা আমাদের জন্য অরক্ষিত এবং বাংলাদেশ ব্যাংকের ডেটাবেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ভারতীয় কোম্পানিকে অ্যাক্সেস আছে। আমি আজকে সরকারকে আমার এই লাইভের মাধ্যমে আমি বলতে চাই যে ভারতীয় কোম্পানি যতটা সেন্সিটিভ জায়গাতে আছে প্রত্যেকটা জায়গা থেকে কোম্পানিগুলোকে সরিয়ে দেওয়া হোক। এরা বিপজ্জনক, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ফিনান্সিয়াল সেক্টর থেকে শুরু করে যত জায়গায় সিকিউরিটির দায়িত্ব ভারতীয় কোম্পানিকে দেওয়া হয়েছে, অনতিবিলম্বে এই চুক্তিগুলো বিবেচনায় এনে তাড়াতাড়ি এই কোম্পানিগুলোকে এখান থেকে আউট করে দেন। আপনার ওই জায়গা থেকে যে জায়গাগুলো বিপন্ন হতে পারে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ, না হলে ভয়ঙ্কর বিপদ সামনে দিয়ে আমাদের জন্য আছেন। টাকার নতুন নকশায় বাদ পড়তে পারে শেখ মুজিবের ছবি। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু গত 15 বছরে এই মানুষটাকে নিয়ে এত বেশি মানে আওয়ামী লীগ টানাহেঁচড়া করেছে, নাচানাচি করেছে, যার পরিণতিতে কিন্তু আজকে বারবার চলে আসছে ওনার নাম। অথবা এটা যদি যেমন ধরেন মহাত্মা গান্ধী নিয়ে কোনো বাড়াবাড়ি আছে, ভারতে নেই, সবাই শ্রদ্ধা করছে, বঙ্গবন্ধুকেও তাই করতো, জিয়াউর রহমানকেও তাই করা, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে 15 বছরে একদিকে শেখ মুজিবকে নিয়ে নাচানাচি, অন্যদিকে অজস্রবার জিয়াউর রহমানকে গালাগালি। এখন মনে করেন যে বিএনপি ক্ষমতায়, তো অবধারিত, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। তো তারা কেন, যেই মানুষটাকে 15 বছর ধরে নাচানাচি করা হলো আর যেই মানুষটাকে 15 বছর ধরে যার বিশুদ্ধার করা হলো, তো সেই মানুষটা তো হলো বিএনপি তাদের নেতা। তো এখন তারা কি করবে, তারা জাস্ট রিপ্লেস করবে। তবে আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের এইসব উপেক্ষা করা দরকার, এই সমস্ত কাজে তাদের এখন মনোযোগী হওয়ার দরকার নেই। সামনে রাজনৈতিক সরকার আসুক, তারা করুক, এটা নিয়ে তাদের মধ্যে যাওয়া উচিত না। সবচেয়ে বড় কথা হলো যে আমরা এই মানুষগুলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তারপরে এই বিশেষ করে এই দুই ব্যক্তিকে বেশি বিতর্কিত করে ফেলছি। এবং শেখ মুজিবুর রহমানকে অন করে আওয়ামী লীগ আর জিয়াউর রহমানকে অন করে বিএনপি, এই দুটার মধ্যে মিলমিশ নেই। যদি আওয়ামী লীগ একটু ছাড় দিত, যদি সম্মান করতো জিয়াউর রহমানকে, তাহলে কিন্তু বিএনপির অত বেশি শেখ মুজিবুর রহমান নিয়ে এত অ্যালার্জি নেই। কারণ বিএনপি জন্মের আগেই তো শেখ মুজিবুর রহমান মারা গেছে। এই জিনিসটা উঠায় নিয়ে আসছে, এই বিতর্কটা উঠায় নিয়ে আসছে হচ্ছে আওয়ামী লীগ, যার জন্যই আজকে মুখোমুখি অবস্থা। এই ব্যাপারে যদি জাতীয় ঐক্যমত্য যদি প্রতিষ্ঠিত হতো, যেমন মহাত্মা গান্ধীর ব্যাপারে কোনো রকম বিজেপি মানে মহাত্মা গান্ধীর ব্যাপারে ভিতরে যাই হোক না কেন, এটা নিয়ে কোনো বিতর্ক করে না এবং এই সমস্ত কাদা ছড়াছড়ির মধ্যে নেই। কংগ্রেসের বিরুদ্ধে যাওয়া মানে তারা মহাত্মা গান্ধীর বিরুদ্ধে, এমনটা না। তো এখানে এক ধরনের বোঝা যায় একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে। আমাদের কিন্তু সেটা না। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ কে নিয়েও কিন্তু পাকিস্তানে একটা জাতীয় ঐক্য আছে। আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে এটা হয়নি। এখনো শেখ মুজিব হয়ে গেছে এই আওয়ামী লীগের দলীয় সম্পত্তি, জিয়াউর রহমান হচ্ছে বিএনপি সম্পত্তি। এই টানাপোড়েনের মধ্যে দুইটা মানুষকে আমরা অসম্মানিত করছি, অথচ এই দুইটা মানুষ সহ শেরে বাংলা কে ফজলুল হক, মাওলানা ভাসানী সহ, এমনকি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী, তাকেও আমরা ভুলে গেছি। এই মানুষগুলোকে সমহিমায় আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম, কিন্তু মূলত আওয়ামী লীগের বাড়াবাড়ির কারণে সব শেষ। আওয়ামী লীগ এটাকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আর এই নতুন
স্বাধীন হওয়া দেশ বাংলাদেশটাকে তার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি মনে করে। আর এখানে হচ্ছে বিপত্তি, কারণ আপামর মানুষ সবাই মুক্তিযুদ্ধ করছে, কিন্তু আওয়ামী লীগ মনে করে যে না, মানুষ করেনি, এটা হচ্ছে শেখ মুজিব করছে, তার হচ্ছে এটা অধিকার, তার দল করছে। তো আজকে দেখেন এই সমস্ত কারণে এই পরিণতি যে দেশে প্রচলিত সব ধরনের ব্যাংক নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হতে পারে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় সব ধরনের ব্যাংক নোটের নতুন ডিজাইন চেয়েছে। গত 29শে সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিস শর্মিন স্বাক্ষরিত এক চিঠিতে মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছে। অনুরোধে নতুন মুদ্রার নকশা প্রবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোট প্রচলনে কি ধরনের ডিজাইন করা সমীচীন হবে তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ গ্রহণপূর্বক সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুত সময়ের মধ্যে অর্থ বিভাগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। তো বোঝাই যাচ্ছে যে নতুন যেই এখন পর্যন্ত বাংলাদেশের 2 টাকা থেকে শুরু করে 1000 টাকার নোট পর্যন্ত সব কাগজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। এছাড়া ধাতব মুদ্রাগুলোতেও রয়েছে তার ছবি। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার মাত্র 2 দিন আগে 500 ও 1000 টাকার ব্যাংক নোটে শেখ মুজিবের ছবি আরো বেশি স্পষ্ট করে ছাপাতে নতুন 2টি ডিজাইন এবং 20 টাকা ও 100 টাকার নোটের মুদ্রণ পদ্ধতি পরিবর্তন করতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকে পাঠানো চিঠিতে সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। তার মানে খবর খারাপ, শেখ মুজিবুর রহমানের ছবি আর থাকছে না। বোঝাই যাচ্ছে নতুন এই ডিজাইনের যে নোট আমরা সামনে পাবো। এইগুলি হচ্ছে আমাদের এই যে বিদ্যমান রাজনীতির যে কাদা ছড়াছড়ি এগুলি হচ্ছে পরিণতি। রাজনীতিতে কিছু কিছু অগ্রগতি হচ্ছে বলে আমার কাছে মনে হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে একটা বৈঠক শুরু হওয়ার কথা ছিল, সেটা আজ থেকে শুরু হয়েছে। প্রথমে বৈঠক হয়েছে বিএনপির সঙ্গে, তারপরে অবশ্যই জামাত ইসলামের সঙ্গে হয়েছে। তবে বিএনপির সঙ্গে কি আলোচনা হলো এবং সেই বৈঠকে বিএনপি কি কি চাইলো সরকারের কাছে, কি কি করতে বললো, কি কি পরামর্শ দিল, সেটা যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে এটাও গুরুত্বপূর্ণ যে তাদের সেই চাওয়ার প্রেক্ষিতে সরকারের কি বক্তব্য ছিল। সরকারের মধ্যে কে ছিলেন? বৈঠকে প্রধান উপদেষ্টা ছিলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আরও 2-1 উপদেষ্টা ছিলেন, যেমন আদিলুর রহমান খান ছিলেন উপদেষ্টা, তারপর হাসান আরিফ ছিলেন, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী যিনি মাহফুজ আলম তিনিও ছিলেন। আবার এদিকে বিএনপির পক্ষ থেকে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ছিলেন, স্থায়ী কমিটির সদস্য যারা খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, ওনারা ছিলেন। তো এই মিটিংটা অবশ্যই আমি মনে করি এই সময় গুরুত্বপূর্ণ এই কারণে যে সরকার যে 6টা কমিটি করেছে, সেই কমিটিগুলো কিভাবে যাবে এবং কমিটিগুলোর কাছে বিএনপির কি চাওয়া পাওয়ার আছে পলিটিক্যাল পার্টি হিসেবে, সেগুলো এই আলোচনায় কিন্তু উঠে এসেছে। আমি এই আলোচনাটা এই জন্য ইম্পর্টেন্ট মনে করছি যে আমাদের আগামী দিনে রাজনীতিটা কি হবে সেটা কিন্তু এখানে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে বিএনপির এই চাহিদা থেকে, বিএনপির এই আলোচনার তারা যা যা বলেছেন মানে প্রধান উপদেষ্টাকে, সেগুলো থেকে বিএনপির যে কথাগুলো বলেছে তার মধ্যে আমি আমি 2টো পত্রিকা নিয়ে আপনার আলোচনা করছি। যেমন ধরা যাক প্রথম আলো যে শিরোনামটা করেছে যে সরকার বলেছে নির্বাচন 1 নম্বর অধিকার, এই কথা বললো কে সংলাপ শেষে মির্জা ফখরুল, উনি এই কথাটা বলেছেন। এই সরকার বলেছে নির্বাচনটা হচ্ছে 1 নম্বর অগ্রাধিকার। আবার এই একই নিউজের শিরোনাম মানব জীবন করেছে এভাবে যে গণ অভ্যুত্থান বিপ্লবের মূল স্পিরিট ব্যাহতকারীদের সরানোর কথা বলেছি। এটা মির্জা ফখরুলের একটা বক্তব্য। মির্জা ফখরুল বলেছেন যে এই গণ অভ্যুত্থান এবং বিপ্লব যাই বলি না কেন, এটার যে মূল স্পিরিট, সেই স্পিরিটটা যারা ব্যাহত করছে অথবা করেছে অথবা করতে চেয়েছিল আগে, তাদেরকে যেন গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই কথাটা 2 জায়গায় আছে, 2টা নিউজে আছে, কিন্তু শিরোনামটা কিন্তু কে কিভাবে করেছে এটাও আপনাদের জন্য আমি বললাম, কারণ আপনারা এটা থেকে সিদ্ধান্ত নিতে পারবেন যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কোন মিডিয়া কিভাবে দেখছে। আমার কাছে যেটা মনে হয়েছে 2টো ইম্পর্টেন্ট, এবং গণঅভ্যুত্থানের যে মূল স্পিরিটে যারা বিরোধিতাকারী তাদেরকে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরানোর কথা বলা হয়েছে। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারণ আমি এটা কিন্তু এই সরকার আসার পর থেকে প্রথম থেকে আমি এই একটা দাবি করে আসছি। আমি বারবারই বলেছি যে একটা স্বৈরাচারী সরকারের প্রশাসন দিয়ে একটা গণঅভ্যুত্থানের সরকার চলতে পারে না, এটা আমার প্রথম থেকে বক্তব্য, এবং আমি মনে করি এটা সরকারকে ভোগাবে। আমি বারবার একই কথা বলছি। তবে সমাধানটা কি? সবাইকে সরাই দিতে হবে? তা আমি সবাইকে কিন্তু সরাতে বলিনি। আমি বলেছি এই প্রশাসনের একেবারে শীর্ষ পদে যারা আছেন তাদের ওই সময়ের নিয়োগটা ছিল রাজনৈতিক নিয়োগ। বাংলাদেশে সচিব পদে যে নিয়োগগুলো হয় সেগুলো সব রাজনৈতিক নিয়োগ হয়। আমি রাজনৈতিকভাবে নিয়োগকৃত সমস্ত সচিবকে সরিয়ে দিতে বলেছিলাম, এটা আমার সাজেশন। এতে অনেকে আমার পরিচিত অনেকে দুঃখিত হয়েছেন, আমাকে বলেছেন এটা আপনার বলা ঠিক না, কিন্তু এটা আমার অপিনিয়ন, আমার কাছে মনে হয়েছে। আমি আমার বিশ্বাস থেকে বলেছি, তাদের সঙ্গে আমার যে ব্যক্তিগত সম্পর্ক তার চেয়েও আমার কাছে দেশের স্বার্থটা বড় বলে মনে হয়েছে বলে আমি এই কথাগুলো বলেছিলাম। এখন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো একই কথা বলছে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা কি বলেছেন? উনি বলেছেন অন্তর্বর্তী সরকারের মধ্যেও 2-1 জন আছেন যারা অন্তর্বর্তী সরকার ও গণঅভ্যুত্থান বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে, তাদেরকে সরানোর কথা বলেছি।
ওনারা কিন্তু বলছেন, কিন্তু ওনারা একটু রয়েস হয়ে বলছেন, এবং রয়েস হয়ে পড়াটা আমি অন্যায় দেখি না, কারণ এটা ওনাদের স্ট্র্যাটেজি। এবং উনি বলেছেন যে সরকারের মধ্যে 2-1 আছে, আমি কিন্তু বলছি 2-1 না, অনেকেই আছে, 2-1 না, আরো 2-1 চেয়ে অনেক বেশি লোকই আছে। তাদের ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, তারা হলে সরকার ঝামেলা পড়ে যাবে। ঠিক সময়ে ছোট্ট একটা সিদ্ধান্ত নিয়ে কিন্তু সরকারকে একদম নাস্তানাবুদ করে দেবে, কিন্তু কেয়ারফুল থাকতে হবে। আর যে যে প্রসঙ্গগুলি এসেছে আমি সবগুলি প্রসঙ্গে অল্প অল্প করে টাচ করবো। যেমন ধরা যাক নির্বাচন নিয়ে, এটা মির্জা ফখরুলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে প্রথমে বলা হয়েছে যে তারা বলেছে যে নির্বাচনটা করতে হবে, নির্বাচন সংক্রান্ত আলোচনা হয়েছে এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং কমিশন নিয়ে কথা বলা হয়েছে, এবং ওনারা এটা প্রধান উপদেষ্টাকে বলেছেন, এবং প্রধান উপদেষ্টাও এই প্রসঙ্গে বলেছেন যে ওনাদের কাছে মনে হয়েছে যে নির্বাচনটা হলো 1 নম্বর অগ্রাধিকার। এটা একদম মানে অন্তর্বর্তী সরকারের মানে প্রধান কাজ হলো নির্বাচন করা। আমিও তাই মনে করি, নির্বাচনটা আসুন, অন্যান্য সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচনটা সবার আগে, এবং নির্বাচনটা যাতে যথাযথ প্রক্রিয়া হয়। নির্বাচন সংস্কার বিষয়ক যে কমিটি আছে, কমিটিকে আমার মোটামুটি যে সমস্ত নাম আমি দেখেছি আমার কাছে পছন্দই হয়েছে। এরা মনে হয় একটা ভালো নির্বাচনের জন্য একটা পথ নির্দেশনা হয়তো দিতে পারবে বলে আমার ধারণা। দেখি তারা কি করে, এবং সেটা হলে পরে নির্বাচনটা হয়ে গেলে তারপর নির্বাচিত সরকার হয়তো ওনাদের অন্যান্য যে কমিশনগুলো আছে সংস্কারের, সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ওনারা হয়তো অনেক সংস্কারই কিন্তু শেষ হবে না, কিন্তু সেটাকে এগিয়ে নিতে হবে। এবং এই নির্বাচনের ব্যাপারে কিন্তু ফখরুল ইসলাম আলমগীর ওনারা বলেছেন যে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি, কবে নির্বাচন হবে সে বিষয়ে একটা রোড ম্যাপ দিতে বলেছি। এটাও আমার কাছে মনে হয়েছে খুবই একটা ভালো উদ্যোগ, ভালো মানে প্রস্তাব। এই কারণে যে যদি আপনি একটা রোড ম্যাপ দিতে পারেন, যদি বলতে পারেন আজকে থেকে 2 বছর পরে ইলেকশন হবে, তারপরে আপনি 2 বছরকে সামনে দেখে অগ্রসর হন, সেভাবে প্রস্তুতি নেন, পরে সেটা 2 বছরের আগেও হতে পারে, 2-1 মাস পরেও হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু রোড ম্যাপ থাকাটা জরুরি। রোড ম্যাপ থাকলে অন্য কাজগুলো খুব ভালোভাবে করা যায়, সবার মধ্যে একটা তাগিদ থাকে, সবাই মনে করে অমুক দিনের মধ্যে আমাকে শেষ করতে হবে। একটা সময়সীমা বেঁধে না দিলে সবার মধ্যে এক ধরনের আলস্য ভর করতে পারে। বিএনপির পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে একটা কথা বলা হয়েছে যে নির্বাচন সংস্কারের যে কমিটি আছে সেই কমিটিতে যাতে কোনো বিতর্কিত ব্যক্তি না থাকে, এটাও আমি মনে করি ঠিকই বলেছে। কিন্তু কোশ্চেনটা হলো বিতর্কিত বলতে ওরা কি মিন করছেন সেটা ক্লিয়ার করেন নাই। অলরেডি কিন্তু নির্বাচন সংস্কার কমিটি ঘোষণা করা হয়েছে, যে লোকগুলোর নাম আছে ওখানে কি ওনারা কোনো বিতর্কিত ব্যক্তি দেখছেন? যদি দেখে থাকেন পরিষ্কার করে বলে দিন, পরিষ্কার করে বলে দিন। বিতর্কিত থাকলে আপনাদের সেটা বলা উচিত আমি মনে করি। এবং যদি না হয় তাহলে পরে বলবেন যে না এটা ভালো হয়নি কারণ অমুক বিতর্কিত ব্যক্তি ছিল, এই পরের কাহিনী ভাই বলেন না, এখনই বলে দেন যে অমুক লোকটাকে আমার পছন্দ হচ্ছে না, ওই লোকটাকে রাখা ঠিক না, আগের বেজার ভালো, এটা আমি মনে করি বলে দেওয়া উচিত। এবং সেই সঙ্গে দুটো গুরুত্বপূর্ণ দাবি ওনারা করেছেন। দাবি দুটো কি? 2014, 18, 24 এই নির্বাচনগুলো যে সমস্ত নির্বাচন কমিশন পরিচালনা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। একদম যথার্থ একটা দাবি। আমি এই দাবির প্রতি 100% সমর্থন জানাচ্ছি। এই কারণে জানাচ্ছি যে এরাই হলো নষ্টের মূল। এরা আমাদের দেশে গণতন্ত্রটাকে ধ্বংস করে দিয়েছে। এই 3টা ইলেকশন কমিশন যারা এই নির্বাচনগুলি করেছে তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তারা জেনে বুঝে এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা একজন বলতে পারলো না কেন যে নির্বাচনগুলো এভাবে নির্বাচন হওয়া ঠিক না, তারা কেউ বলেনি, বরং তারা ওই স্বৈরাচারী সরকারকে সহায়তা করেছে। 2014, 2018, 2024 একটা নির্বাচন যথাযথ হয় নাই, কোনো একটা নির্বাচনে জনগণের ভোটাধিকারকে সম্মান জানানো হয় নাই, এবং এর জন্য প্রধানত দায়ী হলো ওই সময়ের যারা নির্বাচন কমিশনে ছিলেন সেই ব্যক্তিগুলি। এবং সেই ব্যক্তিগুলিকে বিচার করতে হবে, তাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে নাকি ভবিষ্যতে কোনো নির্বাচন কমিশনার এই ধরনের দলীয় লেজুর ভিত্তি করার সাহস না পায়। এবং এই সময় তারা যে পরিমাণ অর্থ সরকারের কাছ থেকে পেয়েছে, রাষ্ট্রের কাছ থেকে পেয়েছে, সেই অর্থ সুদে আসলে আদায় করতে হবে এদের কাছ থেকে। তারা এটা অযোগ্য ছিল এই অর্থ ভোগ করার জন্য। এটা খুব জরুরি। এবং আরেকটা কথা তারা দাবি করেছে, এই দাবিটা আমার কাছে আরো জরুরি মনে হয়েছে, যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আইনের আওতায় আনতে হবে। এটাও একটা জরুরি দাবি মনে করি, কারণ এই লোকটাই কিন্তু আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য প্রথম বিষটা এই বলেছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে এই লোক ধ্বংস করে দিয়েছিল, এবং এটা ধ্বংস করতে যে সে অনেক অনৈতিক কাজকর্ম করেছে, সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে, তাকে অবশ্যই বিচারে আওতায় আনতে হবে। আরেকটা প্রসঙ্গ আসছে, সেই প্রসঙ্গটা হলো যে ফ্যাসিস্ট আমলের অনেকে দোষর হয়ে কাজ করেছে, লুটপাট করে মানুষের উপর নির্যাতনের সহায়তা করেছে, গুম খুম গণহত্যার সহায়তা করেছে, অনেকে এখনো নিজ নিজ জায়গায় বহাল আছে, তাদেরকে অবিলম্বে সরিয়ে সেসব জায়গায় নিরপেক্ষ ব্যক্তিদের মানে নিয়োগ করতে হবে। এটাও দাবিটা ঠিক, কিন্তু এখানে পাশাপাশি আরেকটা কথা, নিরপেক্ষ ব্যক্তির নামে যদি বিএনপি লোককে আনা হয় সেটা কিন্তু নিরপেক্ষ হলো না, তারা অন্য একটা পক্ষে চলে গেল। আমি মনে করি সে সমস্ত জায়গায় পেশাদার নিরপেক্ষ লোককে আনতে হবে। আওয়ামী লীগ সরিয়ে বিএনপি চাই না রে ভাই, আওয়ামী লীগ সরিয়ে একটা পেশাদার চাই। যারা এখন বলে যে আমি বিএনপি করতাম এই জন্য আমি বঞ্চিত হয়েছি, তাদেরকে বলে দেওয়া উচিত আপনাকে বঞ্চিত হয়ে ঠিকই করেছে, আপনি কেন বিএনপি করতেন? আপনি প্রশাসনের লোক, আপনাকে বিএনপি করতে হবে কেন? কেন বিএনপি করতে হবে? আমি এমন অনেক লোক দেখেছি যারা এখন বলার চেষ্টা করে আমি বঞ্চিত হয়েছি কারণ আমি বিএনপি করতাম। যদি এমন কেউ বলতো যে আমাকে বিএনপি সন্দেহে বঞ্চিত করা হয়েছে তাহলে আমি মানতে পারি, কিন্তু উনি যদি বলে যে আমি বিএনপি করতাম, আমি ছাত্রদল করতাম, এই জন্য আমাকে বঞ্চিত করা হয়েছে, তাকে আমি বলবো আপনি বঞ্চিত হওয়াই উচিত। কোন দলীয় লোককে প্রশাসনিক সুযোগ সুবিধা দেওয়া উচিত না, সেটা হোক আওয়ামী লীগ হোক বিএনপি।
আপনি বাইরে দল করতে আসছেন, তাহলে রাজনৈতিক দলে জয়েন করেন, কেন প্রশাসনে আপনি আসেন? এগুলি হবে না। যাই হোক, এই যে বিষয়গুলো আমি বললাম, আমার মনে হয় এই আলোচনাগুলি বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে উঠানো হয়েছে এবং সরকার এই বিষয়গুলো সিরিয়াসলি দেখছেন বলে আমার কাছে ধারণা। এবং এই বিষয়গুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে আমি মনে করি সামনের দিনগুলিতে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আমি সরকারকে অনুরোধ করবো যে নির্বাচনের রোডম্যাপ আমাদের সবচেয়ে বড় জিনিস, দুটো বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হলো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা, আরেকটা হলো যে সমস্ত আমলারা স্বৈরাচারী সরকারের সহায়তা করেছিল তাদেরকে সরিয়ে দেওয়া। এখন তারা নির্বাচন কবে হবে এ নিয়ে সবচেয়ে বেশি যে দলটির আশা আকাঙ্ক্ষা বা উদ্বেগ টেনশন, সেই দলটি কিন্তু হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি যতই দিন যাচ্ছে ততই আস্থা হারাচ্ছে বিএনপি, বিভিন্ন বক্তব্যে সেটা বোঝাই যাচ্ছে। যদিও দলীয় কমান্ডের পক্ষ থেকে এক ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, বাট বাকি যারা সাইডলাইন নেতারা আছেন তারা দিচ্ছেন ভিন্ন রকম বক্তব্য। আর দিন শেষে আজকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে সাক্ষাৎ করেছিল বিএনপির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারা। সেই বৈঠক শেষে বেশ কয়েক দফা দাবি দিয়েছে, যেই দাবিগুলা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য মানা কোথাও না কোথাও কষ্টকর হবে। কেন কষ্টকর হবে? মানে আমার কাছে মনে হচ্ছে আর কি, যে এই মুহূর্তে আমাদের যে প্রশাসনিক সেটআপটা আছে, সেই সেটআপটা মুদ্রার এই পিঠ থেকে ওই পিঠে চলে যাবে। তো এই যে সেটআপের এই পিঠ টু ওই পিঠ, এই যে একটা অন্তর্বর্তী অবস্থান তৈরি হবে বা প্রশাসনে থাকা লোকেরা তাদের মধ্যে ভয়ভীতি উদ্বেগ কাজ করবে, এখান থেকে একটা নেগেটিভ সিচুয়েশনে তৈরি হতে পারে। আবার এটাকে শক্ত হাতে হ্যান্ডেল করতে পারলে হয়তো আরেকটা পরিস্থিতি তৈরি হবে। তো কি সেই দাবি যেটা নিয়ে টেনশনে থাকা উচিত আমাদের অন্তর্বর্তী সরকারের? প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা বিষয়গুলো সম্পর্কে আমাদের বিএনপির যে বক্তব্য, প্রশাসনে যারা আওয়ামী লীগ এবং স্বৈরাচারের দোষর রয়েছে তাদেরকে সরিয়ে ফেলতে হবে। এখন এই যে কথাটা যে সরিয়ে ফেলতে হবে, ধরেন এখানে কত পার্সেন্ট লোক আছে আপনি যদি কাউন্ট করেন, গত 16 বছরে বাংলাদেশের যতগুলা প্রশাসনিক বড় বড় পদ আছে, লাইক ধরেন এসপি, ডিসি, তারপর আইজিপি বা প্রশাসনের সচিব, উপসচিব, জেলা প্রশাসক, এই যে ধাপে ধাপে বিএনপি কিন্তু শুধু ওই জায়গাতে থাইমা নাই, আনটিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত বদলানোর জন্য তারা কিন্তু আহ্বান জানিয়েছে। শুধু তা না, অন্তর্বর্তী উপদেষ্টা সরকারের আরও অনেক কিছু তারা পরিবর্তনের কথা বলছেন, যেটা হয়তো বা রাতারাতি সম্ভব না। তো বিএনপি বলছে যে জেলা প্রশাসনে যারা অভিযুক্ত এবং নিয়োগপ্রাপ্ত সেগুলোর নিয়োগ বাতিল করতে হবে, চুক্তিভিত্তিক কিছু নিয়োগও বাতিল করতে হবে। অন্তর্বর্তী সরকারের মধ্যে আবার 2-1 আছেন যারা এই বিপ্লবের স্পৃহাকে থামাতে চান, তাদেরকেও সরিয়ে ফেলতে হবে। যারা 15 বছর ধরে পদোন্নতি বঞ্চিত, তাদের নিরপেক্ষতার সাথে পদোন্নতি দিতে হবে। তো স্বাভাবিকভাবে গত 15 বছর কারা পদোন্নতি বঞ্চিত, এটা আমাদের বাংলাদেশের একটা রাজনৈতিক ট্রেন্ড আছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, বিএনপির রাজনীতি করছে জীবনে, এরকম একটা স্টেটাস দিয়েছে, একটা প্রোগ্রামে গিয়েছে স্কুল কলেজ জীবনে, যেটা একটা এভিডেন্স আছে, তারাই কিন্তু পদোন্নতি বঞ্চিত হয়েছিল স্বাভাবিকভাবে। আবার যখন বিএনপি আসবে, আওয়ামী লীগওয়ালারা পদোন্নতি বঞ্চিত হবে, এটাই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। তো 15 বছর যারা পদোন্নতি বঞ্চিত তাদেরকে এখন জায়গা আনতে হবে, মানে বিএনপির সেটআপটা ক্রিয়েট করতে হবে। মির্জা ফখরুল বলছেন বিচার বিভাগ, বিশেষ করে হাইকোর্টে যারা নিয়োগ পেয়েছে সব দলীয় বিবেচনায় এদের ব্যাপারেও তারা পরামর্শ দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। দলকানা বিচারকদের অপসারণের কথা বলা হয়েছে, নতুন করে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে হবে। দুর্নীতি, খুন এবং হত্যা মামলায় যারা গ্রেফতার হয়েছেন তাদেরকে জামিন দেওয়া হচ্ছে, এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগও প্রকাশ করেছেন মির্জা ফখরুল। এই বিষয়টা নিয়ে আওয়ামী লীগের একটা বক্তব্য, ইউনূস সরকার ক্ষমতায় যাওয়ার পর সুরিন আসলাম থেকে শুরু করে এরকম নামি দামি অনেক বড় বড় সন্ত্রাসীরা মুক্তি পেয়েছে। তো এটা বিএনপি করাচ্ছে। এখন বিএনপি আবার আজকে বলতেছে এদেরকে কারা মুক্তি করে দিচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য, এটা নিয়ে সরকারের কাছে পাল্টা প্রশ্ন রেখেছে বিএনপি। তো বলা হচ্ছে যে সেই সাথে আওয়ামী লীগের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের উপর যেই সাজানো মিথ্যা মামলা রয়েছে তাও প্রত্যাহার করতে হবে। এটা খুবই জরুরি। আমাদের বাংলাদেশে যেটা হয়, দল পরিবর্তনের ফলে, যেমন ধরুন এখন আওয়ামী লীগের নামে যত মামলা হচ্ছে সবাই কি প্রকৃত অপরাধী না, দলের সাথে থাকার কারণে অনেক ভালো মানুষ এই মামলায় ঢুকে গেছে। তদ্রূপ বিএনপি যখন ক্ষমতায় ছিল না, বিএনপিরও হাজার হাজার, জামাতেরও বা ভিন্ন মত যারাই পোষণ করছে, ইভেন দলের মধ্যেও যারা ভিন্ন মত পোষণ করছে, তাদের বিরুদ্ধে কিন্তু নানান ধরনের হয়রানি, মিথ্যা মামলা, মাছ চুরি, আম চুরি, ডাব চুরি, হত্যা মামলা, নাশকতা, ওই কোথায় কে গাড়ি পড়াইছে, এরকম কিন্তু অসংখ্য মিথ্যা মামলা হয়েছে, যেটা প্রত্যাহারের জন্য বিএনপি বলেছে। বলা হচ্ছে যে আপনার এই মুহূর্তে ভারত সরকারের সাথে ডক্টর ইউনূস সাহেবকে কথা বলতে হবে। কেন? এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা, সেখান থেকে নানান মিথ্যা গুজব তিনি ছড়িয়ে যাচ্ছেন। এই বিষয়ে অন্তর্বর্তী সরকার কথা বলবে, তাদেরকে আশ্বস্ত করেছে। পাহাড়ে কারা অশান্তি তৈরি করছে বা অশান্তি তৈরির পায়তারা করেছে তাদেরকেও নজরে আনার জন্য আপনার বলা হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া যিনি এবিএম খায়রুল সাহেব, নির্বাচনের যিনি প্রধান উপদেষ্টা হিসেবে এই মুহূর্তে পালন করছেন দায়িত্ব নির্বাচন কমিশনের, তার অবস্থানটাও কিন্তু সরাতে বলা হয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে বিশাল একটা বিস্তৃত দিছে। এখন এতগুলো দাবি যদি ডক্টর ইউনূসের সরকার একযোগে করতে চায় 2 মাস 4 মাসেও, তাহলে বড় ধরনের ধাক্কা প্রশাসনে পড়বে, রাষ্ট্রের মধ্যেও পড়বে, যেটাকে এক্সচেঞ্জ করে নতুন একটা লোক বসাইয়া এত দ্রুত বিএনপির কথা মতো ডক্টর ইউনূস সরকারের করা খুবই চ্যালেঞ্জিং একটা ইস্যু হবে। যদি করতে পারেন ফাইন, বাট আমার মনে হয় না কাজটা তো সোজা হবে। তো একটা আবার নির্বাচনের একটা রোডম্যাপ যত দ্রুত সম্ভব দিতে হবে। বিএনপির স্পেসিফিক বক্তব্য, সংস্কারের সময় লাগান, কিন্তু রোডম্যাপ দিতে হবে। দেখা যাক ডক্টর ইউনূস সাহেব কিভাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সিরিজ বৈঠক করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে, মতবিনিময়।
প্রথমত তার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, এবং এটি প্রথম থেকে আমি দাবি করে আসছিলাম এবং আমার সঙ্গে সঙ্গে আরো শত শত মানুষ দাবি করে আসছিলেন। আমি বলার চেষ্টা করছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যত মঙ্গলই করুন না কেন, যত কল্যাণই করুন না কেন, আলটিমেটলি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি তার একটা সম্পর্ক না থাকে এবং একটি বিশ্বাসযোগ্য সম্পর্ক স্থাপিত না হয়, তাহলে তার সরকার ভালো মতো কাজ করতে পারবেন না। দ্বিতীয়ত, আলটিমেটলি তো তাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে রাজনৈতিক দলগুলোর কাছে, টুডে আর টুমরো। এখন তিনি যে কর্মগুলো করছেন এই মুহূর্তে, সেই কর্মগুলোতে অনেক ঝামেলা আছে। তো এই তার সকল কর্মকে বৈধতা দেওয়া পার্লামেন্টের মাধ্যমে, আইনের মাধ্যমে এই কাজটি করবেন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ বা যারা অনাগত দিনে বা ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন তারা। তো এখন যে সকল রাজনৈতিক দল সরকার গঠন করবেন সম্ভাবনা রয়েছে, তাদের সঙ্গে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মণ্ডলীর দূরত্ব তৈরি হয় এবং সম্পর্ক ভালো না থাকে, তাহলে আগামী দিনে এই উপদেষ্টা পরিষদের এবং এই সরকারের সাথে যারা সম্পৃক্ত সবাই আইনি জটিলতায় পড়বেন, ঝামেলায় পড়বেন, বিপদে পড়বেন, জেল জুলুম হুলিয়ে তাদেরকে তাড়া করবে। এবং যেহেতু তারা খুব সেন্সিটিভ মানুষ, জ্ঞানী গুণী বুদ্ধিমত্তা তাদের রয়েছে, তো এই ভয় নিয়ে তারা কাজ করতে পারবেন না, ত্রুটি নিয়ে তারা কাজ করতে পারবেন। এই জন্য যতটা সম্ভব একটা ফেলোশিপ যদি রাজনৈতিক দলগুলোর সাথে তৈরি করা যায়, এটা তাদের জন্য ভালো হবে। তো এই দাবি যখন সবার পক্ষ থেকে এলো, রাজনৈতিক দলের পক্ষ থেকে এলো, আমরা যারা সামাজিক মাধ্যমে কাজ করি আমাদের পক্ষ থেকে এলো, তিনি সেটিকে সম্মান জানিয়েছেন এবং বেশ কয়েকটি বৈঠক করেছেন। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময় তিনি প্রায় প্রধানতম রাজনৈতিক দল যারা আছেন, আওয়ামী লীগ ছাড়া সকলের সঙ্গে বৈঠক করেছেন। এ দফা জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছেন কিনা আমি বলতে পারবো না। তো যাই হোক, এখন তার যে বৈঠক, সেই বৈঠকের মধ্যে উল্লেখযোগ্য বৈঠক হলো জামাতের সঙ্গে আর বিএনপির সঙ্গে। তো অন্যান্য যে সকল দল তারা তাদের মতো কথা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সান্নিধ্য পেয়েছেন, তারা যথেষ্ট খুশি, জামাতও খুশি, এবং জামাত চায় যে এই সরকার প্রলম্বিত করুক তাদের কার্যকাল। এমনকি এই সরকার যদি 5 বছর থাকে বা আরও বেশি সময় থাকে, এটা জামাতের জন্য এই মুহূর্তে কোনো সমস্যা নয়। কিন্তু বিএনপির জন্য যে সমস্যা, সেটা হলো বিএনপি যদি দীর্ঘ সময় অপেক্ষা করে, তাহলে এত বড় একটি দল তাদের পক্ষে ক্ষমতাহীনভাবে নিয়ন্ত্রণ করা সমস্যা হয়ে পড়বে। 2 নম্বর হলো যে সরকার ঢাকা শহরে সচিবালয় বিভিন্ন জায়গাতে ক্ষমতা দেখাচ্ছে বটে, কিন্তু তৃণমূলে মূলত বিএনপি নেতাকর্মীরা ক্ষমতা ভোগ করছে। ফলে অনেক নেতাকর্মীর বিরুদ্ধে নানা রকম অভিযোগ আসছে, যেগুলো নিয়ন্ত্রণ করা দলের যারা সেন্ট্রাল নেতৃবৃন্দ তাদের পক্ষে সাংগঠনিক ক্ষমতা দ্বারা সম্ভব নয়, তাদের প্রশাসনিক ক্ষমতা দরকার। এখন প্রশাসনিক ক্ষমতা ডক্টর ইউনূসের হাতে। তো তিনি তো বিএনপির পক্ষ হয়ে সেই বিএনপির পরামর্শ অনুযায়ী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নেবেন না। তিনি যেটি করবেন, তিনি যদি চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেন, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেন, অপারেশন পরিচালনা করেন, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ বিএনপি নেতাকর্মী সেখানে যাকে বলা হয় দুর্বিষহ অবস্থার মধ্যে পড়বে, মামলা মোকদ্দমায় নতুন করে তারা জড়াবে, এবং এর ফলে বিএনপির জনপ্রিয়তা কমে যাবে, গ্রহণযোগ্যতা কমে যাবে, এবং বিএনপির যারা প্রতিদ্বন্দ্বী তাদের জন্য রাজনৈতিক সম্ভাবনা তৈরি করবে। এই জন্য বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে, তড়িঘড়ি করে, পারলে 1 মাসের মধ্যে যদি নির্বাচন হয় তাতেও বিএনপির কোনো আপত্তি নেই। এর কারণ হলো এখন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনে যদি স্বয়ং শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া হয়, এখন এরকম একটা অবস্থা তৈরি হয়েছে, কিংবা ওবায়দুল কাদেরকে যদি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয়, তবুও বিএনপির বিজয় ঠেকিয়ে রাখা সম্ভব নয়, নিশ্চিত বিজয়। কিন্তু এটা যত প্রলম্বিত হবে তত বিএনপির জন্য বিপদ এবং বিপত্তি ডেকে নিয়ে আসবে। এই জন্য বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে। তো এই কারণে কি হলো, বিএনপির মধ্যে এবং ডক্টর ইউনূসের সরকারের মধ্যে আলটিমেটলি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে যাবে, যার কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। বিএনপির কথা, জামাতের কথা এবং সরকারের কথা, তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকারের কথার মধ্যে কোনো কনসিস্টেন্সি নেই, ধারাবাহিকতা নেই। 2 নম্বর হলো যে বিএনপি যা চাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিপরীত দিকে ছুটছেন। বিএনপি যদি ডালে ডালে হাঁটার চেষ্টা করে নির্বাচন নিয়ে, আর নির্বাচনকে অ্যাভয়েড করার জন্য, প্রলম্বিত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সেই পাতায় পাতায় হাঁটছেন। তো এইরকম একটি অবস্থার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যেন সম্পর্ক নষ্ট না হয়, বিএনপি প্রাণান্ত চেষ্টা করছে, কিন্তু তারপরেও যেহেতু বিএনপির প্রয়োজন, অভাব, দরকার, এই কারণে বিএনপি অনেক সময় তার মেজাজ ঠিক রাখতে পারছেন না। এই জন্য আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তাকে কখনো দেখি সাহায্যের হাত বাড়ানোর অঙ্গীকার তিনি করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাচ্ছেন, আবার পরদিনই তিনি নির্বাচন যত দ্রুত সম্ভব সেটা দাবি করছেন। তো এই অবস্থার মধ্যে যখন বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হলো, সেই বৈঠকের কিছু ভিডিও ফুটেজ, কিছু স্টিল ছবি আমি দেখার চেষ্টা করলাম। তো সেখানে উভয় পক্ষই অভিনয় করার চেষ্টা করেছেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ হাসি খুশি প্রাণোচ্ছল থাকার চেষ্টা করেছেন কিছু সময়, আবার হঠাৎ করে দেখলাম যে তার মুখ নিদারুণ গম্ভীর হয়ে গিয়েছে এবং তিনি চিন্তিত, বিরক্ত, বিব্রত, এরকম ছবি আমরা দেখতে পেয়েছি। কিন্তু আবার খোলামেলা, প্রাণবন্ত, বিশেষ করে প্রথম আলো যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব বেশি প্রমোট করছেন, তাদের একদম ফ্রন্ট লাইনে বিএনপির সঙ্গে যে ছবি এসেছে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেশ হাসি খুশি দেখা গিয়েছে। আবার তার সঙ্গে যারা অংশগ্রহণ করেছেন, মির্জা ফখরুল সহ নেতৃবৃন্দ, তারা কিন্তু সেই প্রথম আলোর ছবিতে অতটা প্রাণোচ্ছল ছিলেন না। কিন্তু যেটি আমরা আন্দাজ করতে পারি,
একেবারে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।